নদীর কথায়। নদীর কথা লিখছেন আরতি মণ্ডল, যাদবপুর, কলকাতা থেকে। কবিগুরু বলেছিলেন, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে। বহুতা নদীগুলির বুকে কান পাতলে শোনা যায় প্রাচীন সভ্যতার ইতিহাসের কথকতা। সিন্ধু চেনাব নদীর গর্ভে লুকিয়ে থাকা হরপ্পার স্মৃতিচিহ্ন নীরব বাণীতে নিভৃতে বয়ে চলে দূরদেশ থেকে আসা বাণিজ্য তরীর করিগোনার শব্দ। নৌকোবাইজ মানব সভ্যতার সে সকল অতীত অধ্যায়। পতিতোদ্ধারিণী গঙ্গা তার জলতরঙ্গে গোপন করে রেখেছে শত বছরের পুরনো কুপ্রথা, সন্তান বিসর্জন দেওয়ার মায়ের কান্না, সতীদাহের আগুনে পড়তে থাকা বালিকার বাঁচার প্রাণপণ আর্তনাদ, গঙ্গা ঘাটের কত শত প্রেম নিবেদন, সংসার সাজানোর স্বপ্ন দেখতে থাকা যুগলের জীবন চক্রের সাক্ষী সে। অন্তিম বিদায় লগ্নে তাই সে তার কোলে একত্রে আগলে রাখে হারিয়ে যাওয়া সব প্রিয়জনেদের, যারা ঘর বেঁধেছিল, বাঁধার স্বপ্ন দেখেছিল। তাই হয়তো গোধূলি লগ্নে গঙ্গা পাড়ের মধুর বাতাস প্রাণ জুড়িয়ে দেয়। হ্যাঁ, প্রাণ জুড়িয়ে দেয় আমাদের। কানে কানে বলে, মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। যদি তার নরম পলির শয্যায় সোহাগ ভরে ঘুম পাড়িয়ে রাখে সেই সদ্যজাত দেব শিশুদের, যারা জন্মের পর ভুল করে প্রাণ পাখিটা হারিয়ে ফেলে, মায়ের কোলে ফিরতে পারে না, সে কুলকুল শব্দে তাদের ঘুম পাড়ানি গান শোনায়, মধুর স্বপ্নে ভুলিয়ে রাখে। হয়তো ঠোঁট ফুলিয়ে কান্না শুরুর আগেই নদী মা তাদের কচি কচি পায়ে আলতো করে হাত বুলিয়ে দেয়। আমার বাড়ির পাশে কোনর নদী, বর্ষাকালে যার নদীরূপ প্রকট হয়ে ওঠে, তার কথা আছে মনসা মঙ্গল কাব্যে। বেহুলার ভেলার কথকতা বলে যায় সে কানে কানে। নদী পাড়ের মেয়ে বউদের বিড়ি বাঁধা, রোজ নামচা, চাষের ধানের বীজ বোনার গল্পও জানে সে। ছোট থেকে তাকে রোজ একটিবার না দেখলে মন খারাপ হয়ে যায় আমার। কলের শহরে রাত্রির অন্ধকারেও আমি শুনতে পাই আমার প্রিয় কুনুরের স্বর। মনে হয় ঘুমের মধ্যে সে আমায় ভিজিয়ে দিয়ে যায় তার সবটুকু সোহাগ দিয়ে। আরতি মণ্ডলের চিঠি পড়লাম। যাদবপুর, কলকাতা থেকে লিখলেন তিনি এ চিঠি। লিখছেন দীপায়ন প্রামাণিক, গ্রামের নাম কুঠিপাড়া, যমুনা কলোনি, পোস্ট গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। নদী যেমন চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে, মানুষের জীবনটাও তেমনই। নদী আর মানুষে কখন যে একাকার হয়ে যায় তা সহজে বোঝা যায় না। আমাদের ভাঙাচোরা নিরীহ বাড়িটি ছিল ভীতু পথচারীর মতো। পিছনের বিরাট বড় রাস্তা থেকে একটুখানি সরে দাঁড়িয়ে থাকতো চুপটি করে। ওরে পা ছুঁয়ে বয়ে যেত যমুনা নদী। দুর্ঘটনার ভয়ে রাস্তায় ওঠা নিষেধ ছিল। অগত্যা অগত্যা নদী হয়ে উঠেছিল আমাদের শৈশব, কৈশোর আর যৌবনের দোসর, আমাদের সুখ দুঃখের একমাত্র সাক্ষী। মনে আছে শৈশবের মুঠি ছাড়িয়ে তখন দুরন্ত কৈশোর। নদীতেও নিয়ম করে বান আসত। নদীর ভরা যৌবনে পাকিয়ে ওঠা ঘোলা জলে চুবনি খেয়ে নকল গোঁফের রেখা তৈরি করায় কি যে আনন্দ হতো তখন।
মন খারাপ হলে নদীর কাছে গিয়ে বসতাম। ছালাচ্ছাল করে শব্দ করে বুঝিয়ে দিত, থামতে নেই, থামতে নেই, এগিয়ে চলাই জীবনের ধর্ম। যৌবনে প্রেমিকার লেখা গোপন চিঠি অবলীলায় ভাসিয়ে দিতাম যমুনার বুকে। দেখতাম ঢেউয়ে ঢেউয়ে মিলিয়ে যেত সব সংশয়, মিলিয়ে যেত অজানা সব ভয়। বিকেলের লাল সূর্য এলিয়ে পড়ত ওর গায়ে। সোনা ঢালা বুকে আলতো দোলায় মাছের সন্ধান করে ফিরত জেলে মাঝিরা। দুই পারে সোনালি ধানের মাথা দুলুনি দেখে চাষির চোখ চকচক করে উঠত, যেন সেই গোপন আনন্দ টের পেত আমাদের প্রিয় নদী। ছোট ছোট ঢেউগুলো খুশিতে ঝাঁপিয়ে পড়তো একে অপরের গায়ে। জীবন এগিয়ে চলে নদীর মতো। জীবন এগিয়েছে বটে, তবে এখন নদীর পাড়ে দাঁড়ালে কান্না পায়। লাভ, লোভ আর লালসার ফাঁদে মরতে বসেছে সে। সংস্কারের নামে গায়ের উপর চেপে বসেছিল বিরাট বাঁধ, সে বাঁধ আজও খুলে দিল না কেউ। আমরা ভুলে গেলাম নদী না বাঁচলে সভ্যতা বাঁচবে না। টলটলে জলে ভরা নদী আজ জরাগ্রস্ত। আজন্ম পরিচিত সেই নদীকে আজ আর খুঁজে পাওয়া যায় না। কুলুকুলু শব্দেরা বদলে গিয়েছে চাপা কান্নায়। উথাল পাথাল ঢেউয়ে পথ চলা সেই যমুনা আজ কেবল চাপ চাপ কচুরি পানা সারাবার প্রাণ চেষ্টা করে চলেছে। পাড়ে গিয়ে দাঁড়ালে যে কেউ শুনতে পাবে তার সে কাতর কণ্ঠ, হে সভ্য মানুষ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করে আরেকটি বার বাঁচতে দাও আমায় মানুষ। লিখলেন দীপায়ন প্রামাণিক, কুঠিপাড়া, যমুনা কলোনি, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। সল্টলেক, কলকাতা 91 থেকে। নদীর কথা লিখছেন মোনালিসা চন্দ্র। সে এক নদী ছিল আমাদের ছেলেবেলায়, টলটলে জলের নদী, নাম মহানন্দা। আমাদের শহরটার সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল নদী। চৈত্র বৈশাখে জল অনেক কমে যেত বলে দুই পাড়ে জেগে উঠত বালির চর। অক্ষয় তৃতীয়ার দিনে দাদু তর্পণ করতে যেতেন সে নদীতে। আমাদের সারা বছরের অপেক্ষা থাকত ওই দিন দাদুর সঙ্গে নদীতে যাব, দাদুর সঙ্গে নদীতে নেমে লাফালাফি করার সেই তো দিন। মহানন্দায় তখন বুক জল, খুব বেশি হলে গলা জল। ডোবার ভয় নেই, সাঁতার না জেনেও তাই দাপিয়ে বেড়াতাম নদীর বুকে। কখনো বা হেঁটেই চলে যেতাম ওপারের চরে। হাঁটার সময় কাচের মতো স্বচ্ছ জলের তলায় দেখতে পেতাম বালি, কাঁকর আর আমাদের পায়ের পাতা। আঙুল আর সূর্যের আলোর সঙ্গে চলত জলের খেলা। গ্রীষ্মের সময় আরো কটা দিন নদীতে চান করাতে নিয়ে যাওয়ার জন্য সে কি ঝুলোঝুলি চলত দাদুর কাছে। বর্ষায় কিন্তু খেপে যেত যেন শান্ত নদীটি। তখন সে আর পটে আঁকা ছবিটি নয়, বরং রাগী মা মনসাটি। গোলা জলের তীব্র স্রোত আর সশস্ত্র ফোঁস-ফোঁসানিতে সে তখন ভাসিয়ে দিত তার দুপাড়ের ঘরবাড়ি। বেশি রেগে গেলে শহরের ভিতরেও পাঠিয়ে দিত ঘোলা জল। শরৎ, হেমন্ত, শীত, বসন্তে সে আবার সেই চিরচেনা পুণ্যতোয়া স্রোতস্বিনী। নদীর ধার বরাবর লম্বা বাঁধের উপর যে রাস্তা, তা ছিল শহরবাসীর সকাল সন্ধ্যের প্রিয়তম বিচরণ ক্ষেত্র। সে বাঁধে পা ঝুলিয়ে বসে দিগন্তে সূর্য ডোবা দেখতে দেখতে কতদিন গেয়ে উঠেছি।
দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে, ভুলালো মোর প্রাণ। তারপর কি যেন হলো, কার বিষ নিঃশ্বাসে যেন শুকিয়ে যেতে থাকলো নদীটা। শুধু এ নদী বা বলি কেন, সুজলা বঙ্গদেশের সব নদী কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যেতে থাকলো দ্রুত। মাত্র ৩-৪টে দশকের ব্যবধানে এককালের স্নিগ্ধ নদীগুলোকে দেখিয়ে হায়, হয় সেখানে জল নেই, নয়তো চলছে বিধ্বংসী বন্যার তাণ্ডব। আজ যখন পুরনো শহরে ফিরে গিয়ে বাঁধের ধারে দাঁড়াই, দেখি চড়া সর্বস্ব নদীর খাতে এখানে সেখানে ২-৪টি শীর্ণ ধারায় বয়ে চলেছে আমাদের মহানন্দা। সেই শীর্ণ ধারাও কচুরি পানার দামে জর্জরিত। ছোটবেলায় শুনতাম নদীতে কখনো পানা জন্মায় না। তাহলে তাহলে এ কি আর নদী নয়? এ কি তাহলে মৃত মহানন্দার পড়ে থাকা খোলস? ধারাবিহীন নদীর তীরে দাঁড়িয়ে দু চোখে জলের ধারা নামে আমার। মোনালিসা চন্দ্র, সল্টলেক, কলকাতা ৯১ থেকে। পূর্ববারে তনুশ্রী ভট্টাচার্যের চিঠি। রবীন্দ্রনগর, মেদিনীপুর থেকে লিখছেন তিনি। কোন নদীর কথা তোমায় শোনাবো প্রাত্যহিকী? যে নদী আপন বেগে পাগল পাড়া, নাকি যে নদী হারায় স্রোত চলিতে না পারে তার কথা? তবে বলি আমার আজন্ম বন্ধু কানা নদীর কথা। কানা দামোদর গ্রামীণ হাওড়া জেলার সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণে মূল দামোদর নদের সমান্তরালে বয়ে চলেছে সে নদী। উত্তরে হুগলি জেলার সীমান্তে মূল দামোদর থেকে উৎপত্তি, আর দক্ষিণে রূপনারায়ণে নিষ্পত্তি। সে নদীর এক সময় ছিল রমরমা, পাল তুলে ছুটত নৌকা বজরা, ব্যবসা বাণিজ্যের অন্যতম জলপথ, জীবন জীবিকারও। দুপারের সহস্রাধিক গ্রামের জমি পুষ্ট হতো তার দাক্ষিণ্যে। কৃষিপ্রধান এই জেলা গর্বই হতো এই নদীর সন্তান বলে। মনে আছে কি সাঁতারটাই না কাটতাম সে নদীর কৈশোরে। টলটলে জলের টান ছিল অমোঘ। আমাদের দেবীপুর গ্রামটাকে বেড় দিয়ে নদী ছুটে যেত। বর্ষার জলে ফুলে ওঠা নদীর সে এক রূপ, স্মৃতির শান্ত নদীর আর এক। বসন্তের রাঙা পলাশের মতো সে ফাল্গুনী নদীও লাজুক, বুঝিবা প্রেমে পড়তো সে পাড়ের কৃষ্ণচূড়ার। সে প্রেমে জোয়ার থাকতো বলেই কখনো সে নদী শুকোতো না ভরা গ্রীষ্মেও। আমবারণীতে জলে পুজো করে আম ছুঁড়ে নদীকে আম খেতে দেওয়া হতো, তেমনটাই রীতি ছিল তখন। মনে আছে বন্ধুদের মধ্যে সাঁতরে কে আগে আম ধরে নিতে পারবে প্রতিযোগিতা হতো। সেই গ্রীষ্মেও বেশ গভীর জল থাকতো যেন। সত্যি বলছি প্রাত্যহিকী, আমার সে কানা দামোদর সারা বছর ছিল বহতা। কিন্তু কালনাগিনীর নিঃশ্বাস পড়ল তার উপর। সে নদীতে পড়ল বাঁধ, বালি জমল, নুড়ি ঠেলে নিয়ে যেতে পারে না সে নদী। কি যেন ফাঁস পরিয়ে দিল, কচুরি পানায় ভরে গেল যেন সে বদ্ধ জলাশয়। জলের রংটাই গেল বদলে, সব সব বন্ধ হয়ে গেল। চোখের সামনে অমন জীবন্ত নদীকে মরে যেতে দেখলাম। সবাই বলল অনেক ফসল ফলবে তার বেঁধে রাখা জলে। ফসল ফলেছে, হ্যাঁ বন্ধু, ফসল ফলেছে, কিন্তু আমার বন্ধু মরেছে। চরে গড়ে উঠেছে বসতি, চরেই বা বলি কেন, নদীর বুকেই গড়ে উঠেছে কংক্রিটের অট্টালিকা। সে নদী চুরি হয়ে যাচ্ছে একটু একটু করে।
এই ভরা ভাদরেও সে তার আপন বেগে পাগল পারা হতে পারে না। তার নীরব ব্যথা জানে কেবল দুই পাড়ের কাশবন। তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর, মেদিনীপুর থেকে লিখলেন এ চিঠি। নিশীথ বরণ কুণ্ডু চিঠি লিখছেন গ্রাম পোস্ট, দাড়িগেরিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। নদীর কথা লিখতে বসলেই মনে পড়ে গেল 2008 সালের এক সন্ধেবেলার কথা। ঝাড়গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে আমরা তখন শিক্ষকতা করি। বিকেলে ছুটির পর সেদিন আকাশ কালো করে এসেছে। সবাই বাড়ি ফিরলেন। আমি রয়ে গেলাম বিদ্যালয়ের শিক্ষক আবাসে। সন্ধে থেকে নামল অঝোর ধারা। ছাত্রাবাসও সেদিন শুনশান। রান্না যিনি করতেন তারও দেখা নেই। বিশাল বিদ্যালয় চত্বরে আমি একা। বিদ্যুৎ নেই। সম্বল বলতে একটি হ্যারিকেন আর লাঠি। কিছু শুকনো খাবার যাই হোক নাকে মুখে গুঁজে আশ্রয় নিলাম মশারির ভেতর। তার আগে দেখা হয়েছে কয়েকটি কাঁকড়া বিছে আর সাপের সঙ্গে। তাদের সঙ্গে কোনো রকম বিবাদে না গিয়ে আলোর শিখা কমিয়ে ঘুমের দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করলাম। বিদ্যালয়ের অদূরেই সুবর্ণরেখা নদী। তারই একটি শাখা খাল আমাদের বিদ্যালয়ের গা ঘেঁষে চলে গিয়েছে। যাকে রোজ পায়ে হেঁটে ডিঙিয়ে প্রাতঃভ্রমণে যেতাম, তাকে পরের দিন সকালবেলায় উঠে দেখি দুকুল ছাপিয়ে মত্ত হাতির মতো সব ডুবিয়ে ছুটে চলেছে অজানার ঠিকানায়। ছবির মতো ধাপওয়ালা জমি, ক্ষেত, খামার সব যেন গৈরিক বসনে আবৃত। বৃষ্টি মাথায় নিয়ে সকাল 10টার দিকে ছুটে এসেছেন বিদ্যালয়ের সেক্রেটারি মহাশয় আর বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী, আমাদের সবার শ্রদ্ধাভাজন মনোরঞ্জন দা। গল্পের ফাঁকে আসতে লাগলো নানা খবরাখবর, যার মধ্যে প্রধান ছিল আমি আটকে পড়েছি যোগাযোগ বিচ্ছিন্ন এক দ্বীপে। বিখ্যাত ডুলুং নদীর একটি শীর্ণকায়া শাখা খালের ব্রিজের উপর দিয়ে যে বাস রাস্তায় আমাদের নিত্য যাতায়াত, সেও জলের তোড়ে ভেঙে গিয়ে যানবাহনের গতি রুদ্ধ করেছে। অনতিবিলম্বেই বিদ্যালয়ে আসতে লাগলেন বানভাসী মানুষেরা। নদীর যে কি ভয়ঙ্কর রূপ তা তাদের কাছে শুনলাম। আদরের সুবর্ণ রেখায় আজ ডেকেছে বান। জলাধার থেকে ছাড়া হয়েছে রাশি রাশি জল। অনতি দূর থেকে তার গর্জন সেদিনের মতো আজও আমার কানে বাজে। সে বানভাসীদের সঙ্গে আমিও বানভাসী সেদিন। তাদের চিড়ে মুড়ির ভাগ আমিও পেয়েছিলাম। সে সময় তাদের বড় আপন মনে হয়েছিল। এভাবেই কেটেছিল 4টি দিন। এখনো সেই 4 দিনের ইতিহাস হাজিরা খাতায় আমার আর মনোরঞ্জনদার স্বাক্ষর হয়ে অফিস ঘরে তালাবন্দি হয়ে রয়ে গিয়েছে। নিশীথ বরণ কুণ্ডু, গ্রাম পোস্ট, দাড়িগেরিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম বর্ধমানের চিঠি পড়ব কৃষ্ণ গোপাল মণ্ডল। চিঠি লিখছেন সারদা পল্লী, পশ্চিম বর্ধমান থেকে। সামান্য একটু উঁচু নিচু মালভূমির চুঁইয়ে পড়া জলের ক্ষীণ স্রোতধারা শাল মহুয়ার জঙ্গলের ফাঁকে ফাঁকে গড়াতে গড়াতে তা ক্রমে যে এত সুন্দর এক নদী সৃষ্টি করতে পারে তা যে কোনো বিখ্যাত শিল্পীর রং তুলিকেও হার মানাবে। সামান্য চড়াই উতরাই পাহাড় টিলা অতিক্রম করতে করতে ম্যাসেঞ্জরকে পিছনে ফেলে আরও কয়েক কিলোমিটার পূর্বে এসে নাব্য সমতল কৃষিভূমির মাঝ দিয়ে বয়ে চলেছে। আরও কিছুটা পূর্বে এগিয়ে এসে বীরভূমের সদর শহর সিউড়ি, যেখানে এই নদীর উপর নির্মিত হয়েছে তিলপাড়া ব্যারেজ, কৃষি জমিতে সেচের জল দেওয়ার জন্য।
আরও পূর্ব দিকে গড়িয়ে পৌঁছে গেছে বাণিজ্য শহর সাঁইথিয়ার উত্তর গায়ে। এখান থেকে নদী একটু দক্ষিণে ও পরে পূর্বে বাঁক নিয়ে মুর্শিদাবাদের রামনগর, পাঁচধুপি, কান্দি মহকুমা, পূর্ব বর্ধমানের কিছু অংশ ছুঁয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে অসংখ্য শাখা উপশাখায় বিভাজিত হয়ে ভাগীরথী বা গঙ্গায় মিশেছে। প্রাত্যহিক শ্রোতা বন্ধুরা, আপনারা এবারে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। এ আমার মাতৃরূপা, চিরস্বরূপা, চিরপ্রবাহিতা ময়ূরাক্ষী। আমার ময়ূরাক্ষী, যে নদীর সেচের জলে ফুলত শস্য দানা আমাকে পুষ্ট করেছে, তুষ্ট করেছে, সে আমার মায়ের মতো নয়তো আর কেই বা হতে পারে। বীরভূমে ময়ূরাক্ষীর অববাহিকায় একটা ছোট্ট গ্রাম ছামনাতে আমার জন্ম বা জন্মভূমি। তাই এই নদীকে আমি চেতনে অবচেতনে কত রূপে কতবার যে দেখেছি তা হিসেব করে বলা শক্ত। এই নদী আমায় বারবার আবেগে ভাসিয়েছে, কত স্বপ্ন দেখিয়েছে, হাসিয়েছে, কাঁদিয়েছে, আবার প্লাবনের মাসে ডুবিয়েছে। তাই এই নদীর প্রতিটি ছন্দ কুলুকুলু সুর আমার সতত চেনা। তবে এ নদী আমার কাছে সবার সেরা রূপে ধরা দেয় বর্ষা শেষে বাংলায় শরৎ নেমে এলে। নদীর মোরাম মাটির লাল রং তখন ধীরে ধীরে কাজল কালো হয়ে ওঠে, আর বিস্তীর্ণ রূপার ভরে ওঠে কাশ, সর, পেতেল, আকন্দ ফুলে। মনে হয় এ যেন বাংলার এক আদর্শ নারী সাতনরী হারে সেজে বয়ে চলেছে কাব্যিক ছন্দে। মনের মাঝে প্রতিধ্বনিত হয় কবি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতার একটি পংক্তি, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। কৃষ্ণগোপাল মণ্ডল, সারদাপল্লী, পশ্চিম বর্ধমান থেকে। কর্মকার অমর কানন, রবীন্দ্রপল্লী, বাঁকুড়া থেকে। আমাদের ছোট নদী নাম তার সিতাবি। তারই সুখ দুঃখ হাসি কান্নার উপাখ্যান শোনাই তোমাদের। নদীর নানা রূপ, গ্রীষ্মে ধুধু করা বালি, কোথাও বা ছোট্ট বাঁধের আড়ালে আবদ্ধ জল, আবার শীতে ঠিক ঠিক জল, হাঁটুও ডোবে না। নদীর আসল পরিচয় বর্ষায়। তখন নদী ফুলে ফেঁপে এক ভয়ঙ্কর মূর্তি, বড় বড় ঢেউ, প্রবল গর্জন, যেন রণরঙ্গিনী যুদ্ধ জয়ের আশায় প্রবল বেগে ছুটে চলেছে কোন এক অজানার দেশে। নদীতে এসেছে বান, পরব, মেলা, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা নদীর পাড়ে জড়ো হয় বান দেখতে। এ তো সব সময় দেখা যায় না, বর্ষার মাত্র কটা দিন। তাই এই দিনটাকে অবহেলায় ঘোচাতে চায় না কেউ। উপভোগ করে, দর্শন করে নদীর করাল রূপকে, সঞ্চয় করে রাখে এক অভিজ্ঞতা। বান মানে ছেলেদের মহাযজ্ঞস্থল। ঝপাং ঝপাং করে জলে ঝাঁপ দেয় আর সাঁতরে সাঁতরে ওপারে পৌঁছায়, আবার ঘুরে আসে। এভাবে সারা গ্রামের ছেলেরা উপভোগ করে সাঁতার। আরও একটা ঘটনা ঘটে, যখন গরু, মহিষ, ছাগল, ভেড়া নদী পার হয়, পা পা করে জলে নামে, তারপর মাঝ নদীতে গিয়ে ভেসে যায়, ভাসতে ভাসতে চলে যায় অনেক নিচের দিকে, গেল গেল গেল, তারপর ঠিক অপর পারে গিয়ে ওঠে। এভাবে দলে দলে চলে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। নদীর আরও এক রূপ ফুটে ওঠে শরতে। দুধ সাদা কাশফুল নদীর দুপার ঘিরে আলো করে রাখে, আর চামর বুলি বুলি বাতাস এ নদীর গুণগান গায়। শ্যামাপদ কর্মকার, অমর কানন, রবীন্দ্রপল্লী থেকে লিখলেন এ চিঠি।